বাংলাদেশের দূতাবাসে হামলা, দ্রুত সহযোগিতা চায় সেনাপ্রধান। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের বেশি সময় ধরে। আর এই সময়ের মধ্যে বাংলাদেশের বহু সরকার ক্ষমতায় এসেছে এবং বহুবার কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের চড়াই উতরাই হয়েছে। কিন্তু বর্তমানে ভারতের সাথে সম্পর্ক যতটা তলানিতে গিয়ে ঠেকেছে তা কখনোই কিন্তু দেখা যায়নি। সম্প্রতি আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের ভেতরে ঢুকে ভারতীয় উগ্রবাদীরা বিশৃঙ্খলা তৈরি ও ভাঙচুরের চেষ্টা করে। এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ড শুধু নিন্দনীয়ই নয়, ভারতের জন্য চরম একটা লজ্জার বিষয়ও। এর কারণ হলো ভারতের অভ্যন্তরে যে সকল দূতাবাস রয়েছে, ভারত কিংবা অঙ্গীকারনামা দিয়ে স্বাক্ষর করে বলেছে তার নিরাপত্তা নিশ্চিত করবে ভারতই। আর এই জন্যই বাংলাদেশ ভারতের দূতাবাস খুলেছে। সেই হিসেবে বাংলাদেশ কিন্তু মেহমান, কিন্তু মেহমানের উপর এইভাবে আক্রমণ করা তাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এই হামলাটা যদি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দূতাবাসেই করা হতো, সেটাও বাংলাদেশের জন্য লজ্জার বিষয় হতো। কারণ আমরা ভারতকে সিকিউরিটি দিয়েছি যে আমাদের দেশের দূতাবাস আপনারা খুলুন, আপনাদের নিরাপত্তা দেব। তার জন্য কিন্তু দূতাবাস খোলা হয়েছে। এই ভারতের আগরতলা বলেন বা বিভিন্ন জায়গায় আমাদের উপদূতাবাসগুলো রয়েছে, ভারতের অনুমতি নিয়েই কিন্তু আমরা করেছি। সুতরাং একটি বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতের জন্য কিন্তু একটা ব্যর্থতার বিষয় এবং এই জিনিসটা কোনোভাবেই ভারত সরকার এড়িয়ে যেতে পারে না। এটা কিন্তু অবশ্যই আন্তর্জাতিক আইনেরও সরাসরি লঙ্ঘন। এই অবস্থার গুরুত্ব বুঝতে পেরে ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের উপ হাই কমিশনারের ভেতরে যে হামলা করলো ভারতের উগ্রবাদীরা, এই বিষয়টিকে কেন্দ্র করে ভারত দুঃখ প্রকাশ করেছে। এই নিয়ে একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বক্তব্যে জানিয়েছে, আগরতলায় বাংলাদেশের হাই কমিশনারের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনীতিক এবং কনসুলেটর সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। ভারত বিবৃতিতে আরও জানিয়েছে যে এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এবং ভারতে অবস্থিত বাংলাদেশের যতগুলো ডেপুটি ও সহকারী হাই কমিশন রয়েছে সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদি আমরা কূটনীতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি, তাহলে হতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে হঠাৎ করে আততায়ীর হামলা কিন্তু হয়ে যায়, হয়তোবা সে দেশের সরকার সেটা সাথে সাথে প্রতিরোধ করতে পারে না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে। এক্ষেত্রে ভারত দুঃখ প্রকাশ করেছে কূটনৈতিকভাবে, আমরা মেনে নিতে পারতাম। তবে প্রশ্নটা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়। ভারত সরকার আগরতলায় যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, এমনকি কারা এর সাথে জড়িত সেই বিষয়ে বিস্তারিত কিছুই বলেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই হামলার 2 দিন আগে থেকেই বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল যে ভারত থাকা বাংলাদেশের উপ হাই কমিশন ও দূতাবাসগুলো রয়েছে তাদের নিরাপত্তা যেন জোরদার করা হয়। বাংলাদেশের এই আহ্বানের পরও ভারত কেন নিরাপত্তা জোরদার করলো না? আর এখন ঘটনা যখন ঘটে গেছে, তারপর কেন জরুরি ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে? তাহলে ভারত কি নিজেই চাচ্ছিল এই ধরনের ঘটনা ঘটুক? বিষয়টা হলো যে ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন আচরণ ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে এজন্যই করতে পারে। এখন ভারতের সক্ষমতা রয়েছে, বাংলাদেশের সেই সক্ষমতা নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভারতের সামরিক সক্ষমতা বা অর্থনৈতিক সক্ষমতা এই জায়গায় হয়তো মূল ফ্যাক্টর। আসলে বিষয়টা সেই জায়গায় নয়। ভারতের মূল শক্তির জায়গাটা অন্য জায়গায়। ভারতের মূল শক্তির জায়গাটা হলো ইউনিটি বা জাতীয় ঐক্য। বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে যান, সাথে সাথেই ভারতের সংসদ থেকে সব রাজনৈতিক দলগুলো একটি মিটিং ডাকা হয়। সেখানে সবাই কিন্তু ভারতের স্বার্থ হাসিল করার জন্য, ভারতের স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য একমত হয়ে একটি সিদ্ধান্ত নেয়। সেটা হলো যে শেখ হাসিনাকে রাখতে হবে বা এই ইস্যুটিকে নিয়ে কাজ করতে হবে। এর বিরোধিতা কিন্তু কেউ করেনি। আপনাকে বুঝতে হবে যে ভারতের পররাষ্ট্রনীতি রয়েছে বা জাতীয় স্বার্থ, সেখানে সবাই এক, এর বাইরে কিন্তু তারা যায় না। জেট ফাইটার, মিসাইল সহ বিভিন্ন ধরনের সামরিক শক্তি, সেগুলো দিয়ে ভারতকে না হয় আপনি পরে মোকাবেলা করবেন। প্রশ্নটা হলো যে বাংলাদেশের ভেতর এ ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কি সম্ভব? ব্যক্তিগত স্বার্থ ভুলে, দলের স্বার্থ ভুলে, সবার আগে দেশকে প্রাধান্য রেখে এক টেবিলে আপনি কি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এমন একটি ক্রিটিক্যাল সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে বসাতে পারবেন শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার জন্য? ভারতের সঙ্গে
তো করবেন সেটা পরের হিসাব। প্রাথমিক পর্যায়ে কি আপনি বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসাতে পারবেন? এই যে একটা ঘটনা ঘটলো, দূতাবাসে আক্রমণ, একটু খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের কয়টি রাজনৈতিক দল সরাসরি ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। যদি আপনি পরিষ্কারভাবে দেখেন বুঝতে পারবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনোই বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হয় না। যে ক্ষমতায় থাকে সে নিজের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজায়। বলা চলে আগের নীতির পুরোপুরিভাবে পরিবর্তন করে নতুনভাবে সাজায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এর ব্যতিক্রম নয়। তারা স্বার্থ অনুযায়ী আমাদের দীর্ঘ মিত্র চীন, রাশিয়ার সাথে সম্পর্ক ঘুরিয়ে দিয়ে আমেরিকার সঙ্গে কি করে সাজিয়েছেন তার চোখের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারত আমাদের দুর্বলতার জায়গাটা জানে, যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য নেই এবং আমাদের পররাষ্ট্র নীতিরও কোনো ঠিক নেই। প্রেসিডেন্ট আসবে, প্রধানমন্ত্রী আসবে, ক্ষমতায় আসবে, চলে যাবে, তবে দেশের পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন হবে না। এই নীতি এত বছরেও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গা থেকে তারা অনেক দূরে চলে গেছে এবং তাদের ক্যাপাবিলিটি নিয়েও সন্দেহ রয়েছে যে তারা সেটা পূরণ করতে পারবে কিনা। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সর্বদলীয় সরকার গঠন ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমেই দেশের ভেতর জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে এবং মৌলিক সংস্কার রয়েছে সেগুলো করা যাবে। বর্তমান সময়ে আমরা শুধু ভারত কেন্দ্রিক চিন্তা করছি যে ভারতকে কি করে মোকাবেলা করব বা মিছিল মিটিং হয়তো করছি। বাস্তবতা হলো এর থেকে বড় শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। ভারতের উগ্র চিন্তাবাদের সাথে একমত পোষণ করা ক্যাশ প্যাটেল, তাকে ট্রাম্প প্রশাসন এফবিআই এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। যে এফবিআই এর সরাসরি বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিভিন্ন প্রকল্প, এমনকি নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কিন্তু তদন্ত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে। পরিস্থিতিগুলো আগের হিসেবে বিবেচনা করলে হবে না। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনো বিকল্প নেই। নিজেরা নিজেদের শত্রু হিসেবে বিবেচনা করলে নিজেদেরই ক্ষতি হবে। জাতীয় ঐক্যের প্রয়োজন, আর এজন্য দরকার জাতীয় ঐক্যের সরকার। সকল রাজনৈতিক দল প্রয়োজন পড়লে বাংলাদেশের সংখ্যালঘু এবং বিভিন্ন সেক্টর থেকে জনগণের উপস্থিতি নিশ্চিত করে সবার, কারণ এই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার। তারা কিন্তু ভোট পেয়েছে পরীক্ষিত, তাদের জনসমর্থন রয়েছে, সুতরাং তাদের উপস্থিতি নিশ্চিত থাকতে হবে। একটা রাজনৈতিক ঐক্যের সরকার তৈরি করে মৌলিক সংস্কারগুলো দরকার, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের লড়াইয়ে আর না করতে হয়। লড়াই করতে হলে হতে পারে অন্যের সঙ্গে লড়াই করব, তার পরিস্থিতি তৈরি করতে হবে। আমাদের পরীক্ষিত যে মিত্র রয়েছে রাশিয়া এবং চীন, তাদের সাথে আমাদের সম্পর্ক যতটুকু যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত এর উন্নতি করতে হবে। সেটা যেভাবেই হোক, কূটনৈতিকভাবে বিভিন্ন সমর্থন করে, কূটনৈতিক ভিজিট করে এগুলো দ্রুত রিকভার করতে হবে। এখন এই দুটি দেশ বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, এই নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, KNR মিডিয়া।